হ্যালো স্টুডেন্ট, এটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসের ভিডিও তোমরা সবাই দেখেছো আশা করি। তো 1 নম্বর ক্লাসে যে ভিডিওটা হয়েছে তাতে আমরা কারেন্টের ডেফিনেশন, টপিকস, অ্যানালিসিস, ক্যালকুলেশন, কম্বিনেশন অফ সেলস এগুলো করেছি। এসো আমরা সেকেন্ড ক্লাসটা শুরু করি। সেকেন্ড ক্লাসে আমাদের থার্মাল প্রপার্টি অফ রেজিস্ট্যান্স বা থার্মাল এনার্জি প্রডিউসড ইন এ রেজিস্ট্যান্স আমরা পড়ব। দেখো, ইলেকট্রোস্ট্যাটিকে আমরা কি বলেছি যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, একটা অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে যদি আধান আনি তাদের কৃতকার্য যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে বিভব। আর এরকম দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটা হচ্ছে বিভব প্রভেদ। তার মানে একটা একক আধানকে ওই দুটো বিন্দুর একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃতকার্য বিভব প্রভেদের সমান। তাহলে যদি আমরা ডিকিউ আধানকে নিয়ে যাই তাহলে কৃতকার্য কত হবে? ডিইউ ইকুয়াল টু ডিকিউ ইনটু ভি। তাহলে ডিইউ, দেখো ডিকিউ এর জায়গায় আমরা লিখতে পারি আই ইনটু ডিটি, কারণ আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। আর ভি এর জায়গায় ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি আই আর। তাহলে এটা কি দাঁড়ায়? আই স্কোয়ার আর ইনটু ডিটি। তাহলে ডিইউ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইনটু ডিটি। আমরা এটা ডেরিভেটিভ সেকশনেই রেখেছি, কারণ ডেরিভেটিভ সেকশনে এই কারণেই রেখেছি, যদি আমরা তুমি এটাকে ডিইউ না বলে ইউ বলতে চাও, তোমরা এটাকে টি বলতে চাও, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে ইন্টিগ্রেট করলে ডিইউ হয়ে যাবে ইউ, আর এদিকে আই আর আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হয়ে যাবে এটা টি। তাহলে পাওয়ার ডেভেলপ কত? পি ইকুয়াল টু ডিইউ বাই ডিটি। তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার ইনটু আর, কারণ এখানে দেখো আই স্কোয়ার ইনটু আর আর ডিটি ডিটি ক্যান্সেল, তার মানে এটা হচ্ছে পাওয়ার ডেভেলপ। ঠিক একই রকম ভাবে তোমরা ছোট ক্লাসে জুলের সূত্র পড়েছিলে। জুলের সূত্র কি পড়েছিলে? কিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল, অথবা কিউ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি ক্যালরি। পাওয়ার তোমরা কি পড়েছিলে? যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর ওয়াট, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওয়াট। এটা তোমরা পড়েছিলে একটা এনার্জি, এটা এসআই তে, এটাও সিজিএস। এখান থেকে দেখো, আমরা যদি এই আই আর আর এর মধ্যে আই স্কোয়ার আর তো আমরা করেই ফেললাম এখানে, এখন আইটাকে যদি আমরা ভি বাই আর বসাই তাহলে ভি স্কোয়ার বাই আর ওয়াট। অর্থাৎ এই যে জায়গাটা, অর্থাৎ জুলের সূত্র আর থার্মাল এনার্জি, এখানে দেখো এটা হচ্ছে থার্মাল এনার্জি আমরা কোথা থেকে পেলাম? ফ্রম দ্য কনসেপ্ট অফ চার্জ, আধানের ধারণা থেকে, আর এটা জুলের সূত্র। তাহলে এই ক্যালকুলেশন দুটো থেকে আমরা কি বলতে পারি? যে জুলের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনেই চলে, অর্থাৎ জুলস ল ফলোজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে দেখো কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এটা হচ্ছে কিউ, মানে হিট তৈরি হয়েছে, এটা আই অথবা ভি, যাই করো না কেন এখানে স্লোপ সবসময় হবে ইনক্রিজ। যদি কিউ আর টি করো, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ ওখানে কিউ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হতে পারে, কিউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হতে পারে, আর এখানে কিউ আর টি, কিউ প্রপোর্শনাল টু টি, সুতরাং এটা একদম লিনিয়ার গ্রাফ। প্রপোর্শনাল টু টি মানে লিনিয়ার গ্রাফ পাসিং থ্রু অরিজিন, কিউ প্রপোর্শনাল টু আর লিনিয়ার গ্রাফ পাসিং থ্রু দ্য অরিজিন। আর এইখানে দেখো কিউ আর টি, এটা গ্রাফ। এখন তোমাদের প্রশ্ন হবে এটা আর এটা আমরা আলাদা গ্রাফ কেন আঁকলাম? খুব সোজা ব্যাপার, এটা একটু এক্সপ্লেন করি। দেখো এখানে R1 R2 R3, এটা তিনটে রোধ, R1 R2 R3, এখানেও তিনটে রোধ R1 R2 R3, এটা R3 R1 R2 R3, এরা শ্রেণী সমবায় কানেক্টেড আছে, অর্থাৎ সিরিজ কম্বিনেশন। দেখো সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এদের ক্রাইটেরিয়া কি না, সিরিজ কম্বিনেশনে কারেন্ট কনস্ট্যান্ট আর ভোল্টেজ বিভব তাদের বন্টন হয়। তার মানে আর এর অ্যাক্রস একটা ভোল্টেজ, R2 এর অ্যাক্রস একটা ভোল্টেজ, R3 এর অ্যাক্রস একটা ভোল্টেজ। তাহলে আই প্রপোর্শনাল, আইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কিউ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এই আরটা কি? সিরিজের রেজিস্ট্যান্স R1 R2 প্লাস R3। তাহলে এখানে
দেখো যদি আমরা যদি বলি এই যে রেজিস্ট্যান্স সঙ্গে কিউ আর আর এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ এটা কি, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই গ্রাফটা হচ্ছে কার গ্রাফ? শ্রেণী সমবায়ের গ্রাফ, সিরিজ কম্বিনেশনের গ্রাফ। এবার এসব প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে কারেন্ট ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ধ্রুবক থাকে না, ধ্রুবক যেটা থাকে সেটা হচ্ছে ভি। তাহলে এখানে কিউ প্রপোর্শনাল টু ভি স্কয়ার আর ইনটু টি, যেহেতু 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এখানে কিউ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। তাহলে কিউ এর গ্রাফ, কিউ আর আর এর গ্রাফ, এটা আর হবে কিউ আর আর এর গ্রাফটা হবে এইরকম। তার মানে রেজিস্ট্যান্স আমরা যখন কিউ এর সঙ্গে আই বা ভি করছি সেটা এই গ্রাফ, কারণ হচ্ছে কিউ প্রপোর্শনাল টু আই স্কয়ার বা ভি স্কয়ার। দেখো এখানেও আই স্কয়ার আছে, এখানেও ভি স্কয়ার আছে, যাই করো না কেন একটাই গ্রাফ। টি এর সঙ্গে দেখো ডাইরেক্ট প্রপোর্শনাল, এখানেও ডাইরেক্ট প্রপোর্শনাল, এখানেও ডাইরেক্ট প্রপোর্শনাল, পাসিং থ্রু অরিজিন। কিন্তু এখানে এটা সিরিজে আছে, এখানে এটা প্যারালাল আছে। তো সিরিজে থাকলে কি হবে না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সেইজন্য রেজিস্ট্যান্সের গ্রাফ দুটো কিন্তু আলাদা আলাদা, ইট ইজ ডিফারেন্ট। এইটা কারেকশন করবে, এটা হচ্ছে আর হবে, এটা R3। দেখ একটা ওই যেটা আমরা পড়ে এলাম তার একটা সমস্যা। 3 equal resistance are connected in series across the same potential uses 10 watt power। মানে তিনটে সমান রোধ তারা শ্রেণীতে লাগানো আর তারা সবাই মিলে 10 ওয়াট পাওয়ার অপচয় করে। when they are in parallel হবে, এটা সিরিজটা ভুল আছে, এটা প্যারালাল হবে, প্যারালাল পাওয়ার লস উইল, এটা তোমরা কারেকশন করে নেবে, এখানে প্যারালাল হবে। তাহলে ইন সিরিজ PS ইকুয়াল টু ভি স্কয়ার বাই RS, তাহলে ভি স্কয়ার বাই 3R, ভি স্কয়ার বাই 3R মানে কত, সিরিজে থাকার সময় তারা 10 ওয়াট করেছে। আর প্যারালালে PP ইকুয়াল টু ভি স্কয়ার বাই RP, তাহলে ভি স্কয়ার বাই R বাই 3, মানে এটা যদি তুমি ক্যালকুলেশন করো 3 ভি স্কয়ার বাই R, 3 ভি স্কয়ার বাই R মানে হচ্ছে 90 ওয়াট। এটা ক্যালকুলেশনটাও একটু চেক করবে, প্রসেসটা আমি বলে দিলাম, ক্যালকুলেশনটা তোমরা চেক করে দেখে নেবে ঠিক আছে কিনা। পরেরটা এসো, the external resistance R is connected to a cell of EMF E and internal resistance R. The power developed in R will be maximum. কখন ম্যাক্সিমাম হবে? R equal to 2R, 2R equal to R, R equal to capital R, R equal to R by 2। এখন পাওয়ার ডেভেলপড ইন আর, আর এর পাওয়ার কত হচ্ছে, তার মানে এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে সেটা হচ্ছে আই স্কয়ার আর, তাহলে P1 ইকুয়াল টু আই স্কয়ার আর। তা আই এর জায়গায় তুমি ভ্যালু বসাও, ই স্কয়ার নিচে হচ্ছে আর প্লাস আর এর হোল স্কয়ার, ই স্কয়ার নিচে আর প্লাস আর এর হোল স্কয়ার ইনটু ক্যাপিটাল আর। তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করি, প্রোডাক্ট ফর্মই করব, ই স্কয়ার কে বাইরে রাখি, প্রথমে আর কে ডিফারেন্সিয়েট করলাম 1 আর প্লাস আর হোল স্কয়ার, আর এখানে এবার এইটাকে ডিফারেন্সিয়েট করলাম, আর কে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে -2 আর প্লাস আর পাওয়ার 3। তাহলে যখন P1 ইকুয়াল টু ম্যাক্সিমাম তখন dP1 বাই dR এটা ইকুয়াল টু 0, তার মানে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা 0 হবে, তখন এটা হিসেব করলে একটা কেটে যাবে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। আমি এই অঙ্কটা দেখছি, এই অঙ্কটা তোমরা ক্যালকুলেশন করবে, এই অঙ্কটা একটু লেখায় ভুল আছে, হয় সিরিজ না প্যারালাল হবে। হ্যাঁ এটা ঠিকই আছে, এটা প্যারালাল হবে, এটা ভি স্কয়ার বাই আর মানে হচ্ছে 30 আর 3 ভি স্কয়ার মানে 3 3 90, তাহলে এটা প্যারালাল করলে ঠিক আছে। ওকে, এটা বুঝতে পেরেছো আশা করি। সবসময় পাওয়ার জেনারেট মানে ম্যাক্সিমাম মিনিমাম করতে গেলে তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করতেই হয়। এরপর আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে কারচফ ল। এটা একটা নতুন জিনিস, তোমাদের একদম নতুন ভাবে শিখতে হবে। কারচফ ল এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে জাংশন রুল, একটা হচ্ছে লুপ রুল। জাংশন রুল, in a node incoming current is equal to outgoing current,
ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য আউটগোয়িং কারেন্ট, মানে যে কারেন্ট গুলো ভেতরে আসছে আর যে কারেন্ট গুলো বাইরে চলে যাচ্ছে, এই যে একটা জাংশন, এটাকে বলা হয় নোড। ইনকামিং কারেন্ট যেগুলো আছে আর আউটগোয়িং কারেন্ট যেগুলো আছে, এদের সমষ্টি, মানে এরা ইনকামিং কারেন্টের সমষ্টি ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের সমষ্টি। এটা অনেক সময় তোমাদের মনে কনফিউশন হয় যে ইনকামিং কারেন্টকে প্লাস ধরবো না আউটগোয়িং কারেন্টকে প্লাস ধরবো, কোনো সমস্যার করার না। বেসিক রুলটাই কিন্তু তাই, যা কারেন্ট আসছে আর যা কারেন্ট বেরিয়ে যাচ্ছে এদের যোগফল সমান। সুতরাং আমি এটাকে এদিকে নিলে এরা নেগেটিভ হবে, এটাকে এদিকে নিলে এরা নেগেটিভ হবে। এটা কোনো রকম কেউ হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে ইনকামিং কারেন্টকে প্লাস ধরতে হবে, আউটগোয়িং কারেন্টকে মাইনাস ধরতে হবে। আমাদের শুধু নিয়ম হচ্ছে যে কারেন্ট বেরিয়ে যাবে তাদের যোগফল আর যে কারেন্ট আসবে তাদের যোগফল, এই দুটো সমান হবে। This law depends on the law of conservation of charge. এই সূত্র আধানের সংরক্ষণ সূত্রের উপর নির্ভরশীল। কনজারভেশন অফ চার্জের উপর এই লটা ডিপেন্ড করে থাকে। এবার চলে আসুন লুপ রুল। The algebraic sum of all potential difference along a closed loop in a circuit is 0. যে কোনো বর্তনীর কোন বদ্ধ লুপে সমস্ত বিভব প্রভেদের স্কেলার যোগফলের সমষ্টি 0 হয়। এই সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের উপর নির্ভরশীল। This law depends on the law of conservation of energy. দেখো এই লটা ব্যবহার করতে গেলে সবাই একটু সমস্যা হয়, ছাত্রছাত্রীদের সবার সমস্যা হয়। সেজন্য দেখো আমি একটা ছোট্ট করে টিপস দিয়েছি। এই জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে কার্চফের সেকেন্ড ল কিন্তু কোনোদিনও ভুল হবে না। দেখো এখানে আমরা বলেছি, দেখো একটু লক্ষ্য করো, আমি এটা খুব আস্তে আস্তে পড়াচ্ছি, তোমরাও খুব আস্তে আস্তে চাইলে নোট ডাউন করে নিতে পারো বা পরে ভিডিও পজ করে লিখে নিতে পারো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যদি যায় তাহলে ডেল্টা ভি হয় মাইনাস, কারণ এখানে বলেছে বিভবের স্কেলার যোগফল 0। তাহলে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ডেল্টা ভি হচ্ছে নেগেটিভ। লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, তাহলে ডেল্টা ভি হবে প্লাস, মানে পজিটিভ। হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, উচ্চ থেকে নিম্ন মাইনাস, নিম্ন থেকে উচ্চ প্লাস, এটা অবশ্যই মনে রাখতে হবে। ধরো এই যে আমি লিখেছি পাথ মানে আমাদের যাত্রাপথ, এখানে আমার যাত্রাপথে আমার রাস্তায় এরকম একটা সেল করেছে। দেখো আমি মুভ করছি কোথা থেকে, পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাহলে সেখানে ডেল্টা ভি কত হবে, মাইনাস ই। আমার পাথটা কোথায় আছে, হায়ার থেকে লোয়ার, উচ্চ থেকে নিম্ন, তার মানে ডেল্টা ভি হবে মাইনাস। এবার দেখো এইটা হচ্ছে আমার পাথ, দেখো আমি পাথে পেয়েছি কি মাইনাস, তারপর প্লাস, মাইনাস নেগেটিভ পজিটিভ, টার্মিনাল অফ দ্য সেল, তার মানে আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছি, তাহলে ডেল্টা ভি হবে কি প্লাস। আরেকবার বলি, এখানে এটাই আমার পথ, এখান দিয়ে আমি যাওয়ার সময় আমি যদি দেখি পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে উচ্চ থেকে নিম্ন বিভবে যাচ্ছি, তাহলে এটা হবে মাইনাস ই। আর এখানে যদি যাই আমরা মাইনাস থেকে প্লাস, তার মানে লোয়ার থেকে হায়ার পোটেনশিয়াল, ডেল্টা ভি হবে পজিটিভ। এটা গেল সেলের ব্যাপার। এবার রেজিস্ট্যান্স, ধরো আর রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমার পথ। তাহলে আমি কারেন্ট কোথায় যাচ্ছে, কারেন্ট যেদিকে যায়, কারেন্ট কোথায় যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে আমিও যাচ্ছি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। কারেন্ট অলওয়েজ মুভ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাহলে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, আমিও মুভ করছি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস আর আই, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস আর আই, কারণ হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মানে হচ্ছে নেগেটিভ। এবার দেখো এইটা হচ্ছে পথ আর কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, অর্থাৎ কারেন্ট যেদিকে যাচ্ছে আমার পথটা তার উল্টো দিকে, তার মানে কারেন্ট মুভ করে হায়ার টু লোয়ার আর আমি তার উল্টো দিকে মুভ করছি, মানে লোয়ার টু হায়ার, তাহলে ডেল্টা ভি হবে প্লাস আর আই, কারণ এখানে লোয়ার টু হায়ার, তাহলে ডেল্টা ভি
হচ্ছে পজিটিভ, তাহলে ডেল্টা ভি হবে প্লাস আর আই। আরেকবার বলি কারণ এটা খুব ইম্পর্টেন্ট, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল ডেল্টা ভি হবে মাইনাস, লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল ডেল্টা ভি হবে প্লাস। তাহলে একটা সেল আছে, সেলের ক্ষেত্রে আমাদের পাথ যদি হয় পজিটিভ থেকে নেগেটিভ তাহলে ডেল্টা ভি হবে মাইনাস ই, আর আমাদের পাথের মধ্যে যদি হয় লোয়ার টু হায়ার তাহলে ডেল্টা ভি হবে প্লাস ই। রেজিস্ট্যান্সের বেলায় কি, যেদিকে কারেন্ট যাচ্ছে আমরা যদি সেদিকেই মুভ করি তার মানে আমরা হায়ার টু লোয়ারে মুভ করছি, তার মানে ডেল্টা ভি হবে নেগেটিভ। আর যদি আমরা মুভ করি কারেন্ট যেদিকে মুভ করছে তার উল্টো দিকে মুভ করি তার মানে আমরা মুভ করছি লোয়ার টু হায়ার, তার মানে ডেল্টা ভি হবে পজিটিভ, পজিটিভ আর আই। এই চারটে জিনিস মনে রাখলে কার্চফ ল এর অঙ্ক করা কোনো অসুবিধা নেই। চলো আমরা দেখি একটা অঙ্ক। এখানে ধরো এ আছে আর এটা বি আছে, বলেছে ফাইন্ড এ মাইনাস বি, মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ করো। দেখো আমি এটা পাথ নিয়েছি, এইটা তুমি তোমার মতো পাথ উল্টো দিকেও নিতে পারো, একটাই রাস্তা মানে একটাই এখানে দেওয়া আছে, আমি এদিকে নিয়েছি তুমি উল্টো দিকেও নিতে পারো, হিসেব একই আসবে। ধরো আমি এদিকে নিয়েছি, তাহলে আমার প্রথম টার্মিনাল কে বি, তাহলে বি আর এ এর মধ্যে নিশ্চয়ই একটা বিভব আছে, বি এর পোটেনশিয়াল হলো ভি। এবার আমার সামনে কি আছে 2 ওহম, 2 ওহম। দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, আমার পাথও এদিকে, তার মানে কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, তাহলে কি হলো কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, তার মানেটা কি, তার মানে আমরা হায়ার টু লোয়ারে মুভ করছি। তা হায়ার টু লোয়ার মানে আমি কি বলেছিলাম নেগেটিভ, তার মানে এখানে হবে -2i। এই যে i মানে 1 অ্যাম্পিয়ার, যাই হোক এখানে আমি ফর্মুলা লিখেছি -2i। পরে আমার কাছে আছে কি একটা সেল, দেখো এই সেলের ক্ষেত্রে আমি কি যাচ্ছি -2 প্লাস, তার মানে লোয়ার থেকে হায়ার, লোয়ার থেকে হায়ার মানে এতক্ষণ তোমাদের মুখস্থ হয়ে গেছে লোয়ার থেকে হায়ার মানে পজিটিভ, তাহলে প্লাস। এবার পরে রইল 1 ওহম, 1 ওহমে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তার মানে হায়ার টু লোয়ার, তাহলে -1 ইনটু i। লাস্ট এই জায়গাটায় দেখো মাইনাস থেকে প্লাস, তাহলে মাইনাস থেকে প্লাস মানে লোয়ার টু হায়ার, তাহলে লোয়ার টু হায়ার মানে কি পজিটিভ মানে +5। আর এই দিকে কে আছে এ, তাহলে এই এতগুলোর যোগফল হচ্ছে ভি এ। তাহলে এইবার আমরা কি করলাম ভিবি 2 ইনটু i 10, 1 ইনটু 1 ইনটু 5 ইনটু ইকুয়াল টু ভি এ, তাহলে ভি এ মাইনাস ভিবি হচ্ছে 12 ভোল্ট। এই যে লিনিয়ার ট্র্যাজেক্টরিতে কার্চফ ল ব্যবহার করার এটাই হচ্ছে নিয়ম। তুমি যদি উল্টো দিক দিয়ে পাথটা চয়েস করে দেখো, করে দেখবে একবার বাড়িতে যে এই উত্তরটাই আসে কিনা। কারণ আমাদের এখানে বেরিয়েছে ভিএ মাইনাস ভিবি 12 ভোল্ট, অর্থাৎ এ উচ্চ বিভবে আছে বি নিম্ন বিভবে আছে। তুমি উল্টো দিকে পাথটা চুজ করে, মানে আমি যেদিকে পাথ ধরেছি তার উল্টো দিকে পাথ চুজ করে তোমরা একবার চেক করে দেখো। এই অঙ্কটা আমি খুব আস্তে আস্তে বলছি, খুব ভালো করে বোঝো। দেখ একটা অঙ্ক বুঝলেই এর সঙ্গে একাধিক অঙ্ক করে দেওয়া যাবে। বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি, এই যে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদের তুলনা করতে বলেছে, এ আর বি এর মধ্যে বিভব প্রভেদের তুলনা করতে বলেছে। তাহলে এখানে আছে এটা 12 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটা 6 ভোল্ট, আর এটা 2 ভোল্ট। তাহলে দেখো এই যে সার্কিটটা, প্রথম যে সার্কিটটা পাবে প্রথমেই তার নেমিং করে দেবে এ বি সি ডি ই এফ, এটা একটা নেমিং করে দেবে। দেখো এখানে ওই যে বললাম লুপ, ক্লোজ লুপ কটা পাবে, এই উপরে একটা পাবে, এই নিচে একটা পাবে, এই গোটাটা একটা পাবে, মানে 3টে লুপ পাবে। দেখো 3টে লুপের হিসেবই আমি করেছি যাতে এটা তোমরা একবারে বুঝতে পারো। প্রথম যে লুপটা এ বি সি ডি এ, আমি সবসময় বলবো যে লুপ যে পয়েন্ট থেকে শুরু হবে সেই পয়েন্টটাকে লাস্টে দেবে। কারণ আমরা যখন জ্যামিতিতে করি এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, আমরা কখনোই জ্যামিতিতে এটা বলি না এ বি সি ডি এ, কিন্তু এটা তো জ্যামিতি নয়। কার্চফ লয়ে যদি এ বি সি ডি এ করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, প্রায় 0 হয়ে যাবে। কারণ যে বিন্দু থেকে শুরু করবো সেই বিন্দুতেই আমি ফেরত আসবো। তাহলে আমাদের পথটা কিরকম, দেখো আমাদের পথটা যেরকম লুপ নিয়েছি সেরকম, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি,
ডি থেকে এ। চলো শুরু করা যাক। এ থেকে বি তে যাচ্ছি, তাহলে প্রথমেই আমাদের কাছে একটা সেল এলো। তাহলে বলো সেলটা কি যাচ্ছে আমরা? হায়ার টু লোয়ার, পজিটিভ টু নেগেটিভ, হায়ার টু লোয়ার। হায়ার টু লোয়ার মানে মাইনাস, -12। আচ্ছা, এখানে যে কারেন্ট দেখো, কারেন্ট আমরা বলেছিলাম এখান থেকে I1 আসছে, এখান থেকে এই সেলটা থেকে I2 বেরোচ্ছে, এখানে I3 যাচ্ছে, এ আবার I2 ফেরত আসছে, এখানেও I1 ফেরত যাচ্ছে। তাহলে আমি যাচ্ছি এ থেকে বি, তাহলে I1 এদিকে ঢুকছে, তাহলে 12, প্রথম তো 12টা চলে গেল। এবার 4 এর ক্ষেত্রে দেখো কারেন্ট যেদিকে যাচ্ছে আমি তার উল্টো দিকে যাচ্ছি, কারণ আমি মুভ করছি এ থেকে বি, কারেন্ট কিন্তু মুভ করছে বি থেকে এ। তাহলে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টো দিকে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি আমরা যাচ্ছি কোথা থেকে? লোয়ার টু হায়ার, তার মানে এটা পজিটিভ, তার মানে 4 ইনটু I1। বেশ, তারপর আমরা বিসি, এর মধ্যে না আছে রেজিস্ট্যান্স না আছে সেল, তাহলে এটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য জিনিস নয়, এটা আমাদের কোনো দরকারের মধ্যে আসছে না। তারপরে সি আর ডি, দেখো আমি মুভ করছি সি আর ডি, কারেন্ট কিন্তু মুভ করছে ডি টু সি, তার মানে আমি আবার মুভ করছি লোয়ার টু হায়ার, মানে 2I3 ইকুয়াল টু 0। তাহলে 4I1 প্লাস 3I3 ইকুয়াল টু 12, এটা হচ্ছে সমীকরণ 1। এরপরে যে লুপটা নিলাম ডি সি এফ ই ডি, দেখো ডি থেকে সি, দেখো আমি যাচ্ছি যেদিকে কারেন্টও যাচ্ছে সেদিকে, তার মানে আমরা যাচ্ছি হায়ার টু লোয়ার। তাহলে হায়ার টু লোয়ার মানে কি? -2 ইনটু I3, হায়ার টু লোয়ার মানে -2 ইনটু I3, 2 ইনটু I3। বেশ, তারপর আমরা এলাম সি থেকে এফ, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ইএমএফ ও নেই, তাহলে এটা আমাদের হিসেবের মধ্যে কিছু আসছে না। নেক্সট এইটা যাচ্ছে, এইটা যাওয়ার অর্থ কি? কারেন্ট এদিক থেকে বেরিয়েছে, এই I2, অর্থাৎ আমি যাচ্ছি এফ থেকে ই, কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে, তার মানে আমি যাচ্ছি লোয়ার টু হায়ার, তার মানে কত হলো? 6I2। এইবার আমাদের পড়ে রয়েছে সেলটা, সেলে দেখো আমি মুভ করছি হায়ার টু লোয়ার, হায়ার টু লোয়ার পোটেনশিয়াল মানে মাইনাস, মানে -8, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা কারচফের সেকেন্ড ল তাই বলছে। তাহলে কারচফের সেকেন্ড ল যদি এইটা বলে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা দাঁড়াচ্ছে কি 6I2 মাইনাস 2I3 ইকুয়াল টু 8, সমীকরণ 2। এবার আমরা বড় লুপটা নিয়েছি, কি নিয়েছি? এ বি এফ ই এ, এই লুপটা নিয়েছি। চলো এ থেকে বি, প্রথমেই আমরা সেই 12 ভোল্টটা পাচ্ছি, যেখানে হায়ার টু লোয়ার মুভ করছি, তাহলে -12। দেন কারেন্ট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছি, তার মানে আমি লোয়ার টু হায়ার মুভ করছি, মানে 4I1। তারপরে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ইএমএফ নেই, এটা বাদ। আবার এদিকে এসো, আবার এখানে আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে এটা লোয়ার টু হায়ার, তো লোয়ার টু হায়ার মানে প্লাস, মানে 6I2। এপাশে এসো, এপাশে আসার পর একটা সেল আছে যেখানে আমরা হায়ার টু লোয়ার যাচ্ছি, তাহলে -8, তাহলে এটার গোটার যোগফল হচ্ছে 0। তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করে আমরা একটা ইকুয়েশন পেলাম। দেখো আমাদের এই সার্কিটটার মধ্যে তিনটে ভ্যারিয়েবল, I1 আছে, I2 আছে, I3 আছে। তোমরা জানো যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন ফর্ম করতে হবে, তবেই তাদের সলভ আমরা করতে পারবো। এখানে তিনটে ভ্যারিয়েবল মানে তিনটে ইকুয়েশন আছে, দুটো ভ্যারিয়েবল থাকলে দুটো ইকুয়েশন হতো। তাহলে এই তিনটে ইকুয়েশনকে যদি তুমি সলভ করো, তাহলে I3 হয়ে যাবে 0, তার মানে I3 এর কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের ক্যালকুলেশন করে আসছে I3 ইকুয়াল টু 0, সেই জন্য I3 কোথা দিয়ে যাচ্ছে? I3 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। 2 ওহমটা কোথায় আছে? A আর B এর মধ্যে। আমাদের জানতে চাওয়া হচ্ছিল A আর B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাহলে 2, পোটেনশিয়াল ডিফারেন্স হবে কত? 2 ইনটু I3, তাহলে I3 0, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অবভিয়াসলি 0। খুব ভালো করে করো, এখানে একাধিক অঙ্ক করার দরকার নেই, একাধিক অঙ্ক তোমরা নিজেরা করবে, তোমরা প্র্যাকটিস করবে একাধিক অঙ্ক, কিন্তু একাধিক অঙ্ক করার আগেও আমি আবার করে তোমাদের দেখাচ্ছি, এই চারটে জিনিস তোমাদের মাথার মধ্যে যদি থাকে, সেল আর রেজিস্ট্যান্স, তাহলে কারচফের ল কোনো কঠিন বিষয় নয়। দেখো হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ কিরকম না, এ বি বিসি এডি ডিসি, এরকম চারটে। এই হুইটস্টোন ব্রিজে আমরা কারচফ ল রাখবো।
কিরকম করে? এটা একটা সার্কিট, আপাতত এটাকে হুইটস্টোন ব্রিজ বলার দরকারই নেই, তুমি আপাতত মনে করো এটা একটা সার্কিট। এর মধ্যে আমরা হুইটস্টোন ব্রিজ একটা সার্কিট, মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1, এটা R2, এটা R3, এটা R4, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের লুপ, এখানে একটা গ্যালভানোমিটার আছে, এখানে একটা সেল আছে। আপাতত হুইটস্টোন ব্রিজ কি আমরা আলোচনা করছি, আমরা কার্চফ ল পেয়ে আছি। এখানে লুপ কোথায় হতে পারে? এই একটা লুপ হতে পারে, এই একটা লুপ হতে পারে, এই একটা লুপ হতে পারে, এ বি সি এক্স ওয়াই যদি একটা বলো, এ বি সি এক্স ওয়াই, অনেক লুপ হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, এই একটা তিনটে হতে পারে, এই একটা চারটে হতে পারে, এই একটা পাঁচটা হতে পারে, পাঁচটা লুপ। তোমরা নিজেরা হিসেব করবে কটা লুপ হতে পারে। এবার দেখো আমি প্রথম লুপ নিয়েছি এ বি ডি এ। এই যে কেভিএল, কেভিএল মানে হচ্ছে কার্চফ ভোল্টেজ ল, মানে হচ্ছে সেকেন্ড ল, আর কেসিএল হচ্ছে কার্চফ কারেন্ট ল, মানে প্রথম সূত্রটা, যেটা কারেন্টের সূত্র সেটা কেসিএল, আর যেটা ভোল্টেজের সূত্র তারা কেভিএল। তো এখানে আমরা নিয়েছি কি লুপটা এ বি ডি এ। দেখো এ থেকে বি, আমি এদিকে যাচ্ছি, কারেন্টও সেদিকে যাচ্ছে, হায়ার টু লোয়ার, তাহলে হায়ার টু লোয়ার মানে মাইনাস, মাইনাস R1 I1। নেক্সট এটা গ্যালভানোমিটার, এর রোধ জি, তাহলে আমরা যাচ্ছি বি থেকে ডি, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, হায়ার টু লোয়ার, তার মানে মাইনাস জি ইনটু আইজি। নাও লাস্ট ডি থেকে এ, ডি থেকে এ তে আমরা যাচ্ছি, আমরা যেদিকে মুভ করছি কারেন্টটার উল্টো দিকে মুভ করছে, তার মানে লোয়ার টু হায়ার, তার মানে R3 ইনটু I2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এই গোটা, কারণ এখানে তো আর ইএমএফ কিছু নেই, আমি তো তিনটে সাইড আমি কভার করেছি, কোথাও ইএমএফ পাইনি, যা পেয়েছি তা ইকুয়াল টু 0। এবার দেখো বি সি ডি বি, এটা একটা বি সি ডি বি, এই লুপটা বি থেকে সি তে আসি, দেখো যেদিকে আমি যাচ্ছি কারেন্ট সেদিকেই যাচ্ছে, তাহলে ডেফিনেটলি হায়ার থেকে লোয়ার, তাহলে মাইনাস R2 I1 মাইনাস IG। এবারে সি থেকে ডি, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টো দিকে যাচ্ছে, তার মানে লোয়ার টু হায়ার, তাহলে এখানে কি হলো R4 I2 প্লাস IG। এবার এদিকে এসো, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, এটা প্লাস হবে, এটা কিন্তু প্লাস হবে, প্লাস জি ইনটু আইজি। তোমরা এটা কারেকশন করবে, এটা প্লাস হবে, এটা এত লিখতে গিয়ে দু চারটা জায়গায় এরকম ইয়ে হয়েছে, এটা প্লাস হবে, ডি থেকে বি, তার মানে প্লাস জি আইজি। এইটা গেল কার্চফ ল থেকে দুটো ইকুয়েশন ফর্ম করলাম। এখন তোমরা কার্চফ ল আশা করি বুঝতে পেরেছো, লোয়ার টু হায়ার নেগেটিভ, হায়ার টু লোয়ার নেগেটিভ, লোয়ার টু হায়ার পজিটিভ। এইটা হচ্ছে বেসিক থিং, এইটাকে মনে রাখবে। এবার দেখো, এবার আমরা এইটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা তড়িৎ যন্ত্র, সবথেকে সিম্পলেস্ট ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, একদম সরল যন্ত্র। এই যন্ত্রটা কি কারণে ব্যবহার করা হয়? এই কারণে এই সার্কিটটা বা এই বর্তনীটা আননোন রেজিস্ট্যান্স মেজার করতে ব্যবহার করা হয়। দেখো এখানে কন্ডিশন কি বলেছে, when no current pass through the galvanometer it is called null or balanced condition। তার মানে এখানে R1, এখানে R2, এখানে R3, এই তিনটে আমাদের কাছে নোন থাকবে। R4 কে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করব যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, তখন আমরা R3 R4 কে ডিটারমাইন করতে পারবো। যখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ যায় না, তাকে সাম্য বা প্রতিমান অবস্থা বলে। তাহলে মাইনাস R1 I1 প্লাস R3 I2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাবে কি R1 I1 ইকুয়াল টু R3 I2। আর দ্বিতীয়টা যদি IG 0 বসাই, এটা প্লাস হবে, কিন্তু আবার বলে দিচ্ছি এটা প্লাস হবে। তাহলে মাইনাস R2 I1 প্লাস R4 I2 ইকুয়াল টু 0। তাহলে R2 I1 R4 I2 এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। Therefore R1 by R2 ইকুয়াল টু R3 by R4। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে আননোন রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। R1 আমাদের জানা, মানে নোন রেজিস্ট্যান্স, R2 আমাদের জানা, R3 আমাদের জানা, R4 কে ডিটারমাইন করব। সেই জন্য হুইটস্টোন ব্রিজ ইজ ইউজড টু মেজার আননোন রেজিস্ট্যান্স। এটার একটা লিমিটেশন আছে, ইট ক্যানট বি ইউজড ফর ভেরি হাই অর ভেরি লো রেজিস্ট্যান্স। মনে করো এই R1 রেজিস্ট্যান্সটা খুব বড় হয়ে গেল, তাহলে কি হবে? বড় হয়ে গেলে এই যে এখানে শেয়ারিং অফ কারেন্ট হচ্ছে, অর্থাৎ কারেন্টের আদান প্রদান হচ্ছে, কারেন্টের বন্টন হচ্ছে,
এই যে রেজিস্ট্যান্সটা এটা যদি খুব বড় হয়ে যায় তাহলে আর এই রেজিস্ট্যান্সের তুলনায় তাহলে বেশিরভাগ কারেন্ট এখান দিয়ে চলে আসবে। অর্থাৎ কারেন্টটা আমরা চাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট, মানে কাছাকাছি 50% না হলেও কাছাকাছি ডিস্ট্রিবিউট হোক, 40-60 হোক। কিন্তু এখানে দেখা যাবে 90% কারেন্ট এখান দিয়ে চলে এসেছে লো রেজিস্ট্যান্স পাথ। আমি আগেও একবার বলেছিলাম যে কারেন্ট অলওয়েজ প্রেফার লো রেজিস্ট্যান্স পাথ, তাহলে অধিকাংশ কারেন্ট এর মধ্যে দিয়ে চলে আসবে, অল্প কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। তো সেই জন্য কি হবে, এটার ইউনিফর্মিটি ব্রেক করে দেবে, সেই জন্য এটা ভেরি হাই বা ভেরি লো রেজিস্ট্যান্সের জন্য ব্যবহার করা হয় না। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। মনে করো এ আর সি এর মধ্যে আমি সেলটা লাগিয়েছি, বি আর ডি এর মধ্যে আমি গ্যালভানোমিটার লাগিয়েছি। যদি এটাকে ইন্টারচেঞ্জ করা যায়, মানে আমি এ আর সি এর মধ্যে গ্যালভানোমিটার লাগাবো আর বি আর ডি এর মধ্যে গ্যালভানোমিটার লাগাবো, তাহলে কি ফর্মুলাটা একই থাকবে না আলাদা হয়ে যাবে? বড় কথা হচ্ছে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো বা একবার করে দেখতে পারো নিজের হাতে। যদি এ আর সি এর মধ্যে আমি গ্যালভানোমিটার লাগাই আর বি আর ডি এর মধ্যে যদি আমি সেল লাগাই, তাহলে কিন্তু এই কন্ডিশনটা একই থেকে যাবে। তাহলে interchanging the cell and the galvanometer in a balanced Wheatstone bridge has no effect on the balance point or null point। মানে ওই সামনে থাকার শর্ত কিন্তু কোনো পরিবর্তন হবে না যদি গ্যালভানোমিটার এবং সেলকে তুমি ইন্টারচেঞ্জ করো। এখানে আরেকবার বলে দিই, এই সাইনটা কিন্তু প্লাস হবে। এবার মিটার ব্রিজ, যেটা আমাদের প্র্যাকটিক্যালে করতে হয়। মিটার ব্রিজে কি হয় না, তোমরা ল্যাবরেটরিতে দেখেছো যে মিটার ব্রিজ জেনারেলি এরকম মেটাল স্ট্রিপ দেওয়া হয়, এখানে 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 এখানে। মেটাল স্ট্রিপ জেনারেলি কপার দিয়ে হয়, কোনো কোনো জায়গায় স্টিলও থাকে। কারণ হচ্ছে যে এখানে মেটাল স্ট্রিপ কেন দেওয়া হয় না, এই কানেক্টিং গুলো, এগুলো তো কানেকশন, এই কানেকশন গুলো যাতে লো হয়, লো রেজিস্ট্যান্স হয়, সেই জন্য এটাকে মেটাল স্ট্রিপ, মেটালকে পিকিয়ে 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 চারটা করে দেওয়া হয়। লো রেজিস্ট্যান্স পাথের জন্য এগুলো মেটাল স্ট্রিপ ব্যবহার করা হয়। এগুলো কিন্তু এমসিকিউ তে প্রশ্ন হয়, অর্থাৎ তুমি কম্পিটেন্স বেসড কোশ্চেন মানে কিন্তু এইটা যে একটা যন্ত্র তুমি দেখছো, এগুলো কেন এগুলো করা হয়েছে সেটাও কিন্তু তোমাদের জানা দরকার। অর্থাৎ প্রতি ক্ষেত্রে জিনিসটাকে দেখে প্রশ্ন করাটা অভ্যাস করো। প্রশ্ন যদি করতে পারো তাহলে কিন্তু তুমি বিষয়কে খুব সহজভাবে জানতে পারো। দেখো এখানে এটা একদম লাইটলি, এই যে নিচের যে তারটা, এই তারটা কিন্তু কানেক্টিভ ওয়্যার নয়, এটা একটা তার যার রেজিস্ট্যান্স আছে। তার রেজিস্ট্যান্স আছে মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ আছে। তো আমরা কি বললাম, আমরা বললাম ফ্রম দ্য কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ, যেটা আমরা এক্ষুনি করে এলাম, R1/R2 = R3/R4। তাহলে R1 এটা, R2 এটা, R3 হচ্ছে এই পোরশন। দেখো A B C D, A আর D এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে সেটা হচ্ছে এইটুকু। তাহলে সেটা কত, L × রো, কারণ রো হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, আর এইটুকু কত 100 - L, তাহলে 100 - L × রো, তাহলে L / 100 - L, তাহলে R1/R2 = L/100 - L। তাহলে এইটা হচ্ছে মিটার ব্রিজের ফর্মুলা, এটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হবে। R1/R2 = L/100 - L। লিমিটেশন, যেটা হুইটস্টোন ব্রিজের লিমিটেশন ছিল সেটাও এটা এখানেও সেই একই লিমিটেশন, যে কারণ তারের একটা ফিক্সড রোধ আছে। তুমি যদি এখানে অনেক বেশি রোধ দিয়ে দাও তাহলে এর মধ্যে কারেন্ট ঢুকবেই না, ব্রাঞ্চিং হবে না, এখান থেকে কারেন্ট এসে সোজা এই তার দিয়ে গিয়ে বেরিয়ে চলে যাবে, শর্ট সার্কিট টাইপের হয়ে যাবে। অর্থাৎ দেখবে তারটা বেঁকে যায়, অনেক সময় প্র্যাকটিক্যাল করার সময় এটা একটা বাস্তব সমস্যা হয়, তারটা বেঁকে যায়। সেই জন্য এই ইএমএফটাকে কন্ট্রোল করতে হয় যাতে কারেন্টটা খুব কম যায়, কারণ এইটার রেজিস্ট্যান্স আর এইটার রেজিস্ট্যান্স খুব বেশি হয় না। আমরা জেনারেলি প্র্যাকটিক্যাল করার সময় এটা 2 আর এটা 3, ম্যাক্সিমাম 2 আর 3 এর বেশি যায় না, কারণ এই 100 ওহমের যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সটা থাকে সেটা 2 ওহমের কাছাকাছি থাকে। যাই হোক, it is not used to measure very high and low resistance and also for variable resistance। যদি এই রেজিস্ট্যান্সটা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হয় তার ক্ষেত্রেও কিন্তু মিটার ব্রিজ কাজ করে না। Meter bridge is most sensitive at the midpoint, that is L = 50 সেন্টিমিটার। এটা এই যে লেন্থটা এটা তো পুরো 100 সেন্টিমিটার, কিন্তু নাল পয়েন্ট এমন ভাবে তুমি এই রেজিস্ট্যান্স মানে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স পাবে। R1 যদি তোমার জানা থাকে R2 পাবে, R2 যদি জানা থাকে R1 পাবে। তাহলে যদি নাল পয়েন্টটা তুমি 50 এর কাছে এসে ক্যালকুলেশন করো বা নাল পয়েন্টটা তুমি 50 এর কাছে আসো, তাহলে জানবে এটা মোস্ট অ্যাকিউরেট বা সব থেকে সুবিধি হচ্ছে। আমরা প্র্যাকটিক্যাল করার সময় এই ধারণাটা কিন্তু মাথায় রাখবো। এবার এসো পোটেনশিওমিটার।
পোটেনশিওমিটার এতক্ষণ যেটা আমরা করলাম হুইটস্টোন ব্রিজ বা মিটার ব্রিজ, এই দুটো হচ্ছে আননোন রেজিস্ট্যান্স কে বের করার পদ্ধতি। পোটেনশিওমিটার কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। পোটেনশিওমিটার হচ্ছে ইএমএফ মাপার জন্য, অর্থাৎ ইএমএফ বলতে পারো, ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স বলতে পারো, যে কোনো মাপার জন্য এইটা হচ্ছে পোটেনশিওমিটার। এখন পোটেনশিওমিটার, এই যে পোটেনশিওমিটারের যে সার্কিটটা, আগে তার প্রিন্সিপালটা বুঝি না। এবি হচ্ছে একটা তার, এবি একটা তার, তার একটা লেন্থ, তার একটা রোধ আছে, তারের লেন্থ হচ্ছে এল, আর এই উপরে একটা সেল আছে, নিচে একটা সেল আছে। এই সেলটা আগে উপরের সার্কিটটা আমরা লাগাবো না, কারণ এটা তো জকি ফ্লোটিং পয়েন্ট। এই সেলটা এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠাবে, এটা রিওস্ট্যাট, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠাবে। তাহলে কারেন্ট পাঠালে এ আর বি এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, বিভব প্রভেদের তৈরি হবে। এবার এই জকিটাকে আমরা টাচ করাতে করাতে করতে যাব, যেখানে গিয়ে আমরা নাল পয়েন্ট পাবো। নাল পয়েন্ট পাওয়া মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। নাল পয়েন্ট পাওয়া মানে গ্যালভানোমিটারের কারেন্ট জিরো। তার মানে এই উপরের পার্ট, সার্কিটের উপরের পার্ট আর সার্কিটের নিচের পার্টের মধ্যে কোনো রকম কারেন্ট এক্সচেঞ্জ হচ্ছে না। উপরের পার্ট আর নিচের পার্টের মধ্যে কোনো রকম কারেন্ট এক্সচেঞ্জ হচ্ছে না। AB is the potentiometer wire and E dash cell is sending current through the potentiometer, মানে E dash কোষ এই পোটেনশিওমিটার তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছে। এই জন্য এটাকে চালক কোষ বলা হয় বা ড্রাইভার সেল বলা হয়। তাহলে যে অবস্থাতে এই ব্যালেন্স কন্ডিশনটা এসে গেল, তার মানে ব্যালেন্স কন্ডিশনটা এসে গেল মানে কি, আমরা যখন বুঝতে পারলাম যে এর দৈর্ঘ্যটা আমার হচ্ছে সেই দৈর্ঘ্য যার অ্যাক্রসে গিয়ে গ্যালভানোমিটার কোনো রকম ডিফ্লেকশন দিচ্ছে না, তাহলে তখন আমার প্রিন্সিপাল কি হবে, এ আর এইটা, এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে এই ইএমএফ এর সমান। ইফ দ্য ব্যালেন্স লেন্থ ইজ এল, যদি ব্যালেন্স লেন্থ এল হয় তবে ই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য নাল লেন্থ। মানে যদি ব্যালেন্স লেন্থ মানে এইটা যদি এল হয়, তাহলে এল এর অ্যাক্রসে যা বিভব প্রভেদ সেইটা হচ্ছে এই ই কোষের তড়িৎচালক বলের সমান। চলো এটার একটা সার্কিট অ্যানালিসিস করি। ধরো এ আর বি, মানে এই যে এ আর বি, এখানে এ আর বি, এইটা হচ্ছে আমাদের ড্রাইভার সেল, এখান থেকে বের করেছি ড্রাইভার সেল, এইটা হচ্ছে রিওস্ট্যাট, এই অ্যামিটার। আর এবি তারটাকে, এই যে এবি তার, এটাকে আমরা এই সমান একটা এম এর মতো লিখেছি। এটা অ্যাকচুয়ালি সিম্বল, পোটেনশিওমিটারের সিম্বল। প্র্যাকটিক্যালও তোমাদের পোটেনশিওমিটার আছে। পোটেনশিওমিটার কানেকশনের সময় একটা সুবিধার জন্য একটা বলে দিই যে এ পয়েন্টটা, মানে যে পয়েন্টটার সঙ্গে তুমি ড্রাইভার সেল লাগাবে তার পজিটিভ টার্মিনাল যেমন লাগাবে, তেমনি এ পয়েন্টের সঙ্গে যে ব্যালেন্সিং সেলটা লাগাবে তারও পজিটিভ টার্মিনাল লাগাবে। সার্কিট তৈরি করতে গেলে এটা কিন্তু মনে রাখার মতো বিষয়। এ এর সঙ্গে এটাও পজিটিভ, এ এর সঙ্গে এটাও পজিটিভ। এখান থেকে বেরিয়ে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার থেকে বেরিয়ে জকি। তাহলে কারেন্ট থ্রু দ্য পোটেনশিওমিটার I ইকুয়াল টু কি হবে, E ড্যাশ নিচে R প্লাস R ড্যাশ। R ড্যাশ কার রেজিস্ট্যান্স, R ড্যাশ হচ্ছে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স। এই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স R ড্যাশ, আর এই পোটেনশিওমিটারের তো রেজিস্ট্যান্স হচ্ছে R। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার, এই পুরো পোটেনশিওমিটারের ওয়্যারের মধ্যে তোমার বিভব প্রভেদ কত হবে, V ইকুয়াল টু RI। তাহলে E ড্যাশ R নিচে R প্লাস R ড্যাশ। তাহলে এটা হলো পুরো পোটেনশিওমিটারের অ্যাক্রসে বিভব প্রভেদ। তাহলে পোটেনশিওমিটার ডিফারেন্স অ্যাক্রস এল লেন্থ, দেখো পোটেনশিওমিটার গোটা পোটেনশিয়াল ডিফারেন্স কত, V, তাহলে তার ইউনিট লেন্থ কত, V বাই L। তাহলে তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করলাম স্মল l, তাহলে E ড্যাশ R নিচে R প্লাস R ড্যাশ স্মল l বাই ক্যাপিটাল L, এইটা হচ্ছে ইএমএফ। তার মানে E ইকুয়াল টু E ড্যাশ R নিচে R প্লাস R ড্যাশ স্মল l বাই ক্যাপিটাল L। এটা ড্রাইভার সেলের ইএমএফ, এটা হচ্ছে পোটেনশিওমিটার তারের রোধ, এটাও পোটেনশিওমিটার তারের রোধ, এটা রিওস্ট্যাটের রোধ, এটা নাল লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটা ব্যালেন্সড ইএমএফ বের করতে পারি। দেখো কম্পারিজন অফ ইএমএফ, এই যে পোটেনশিওমিটার ওয়্যার এ আর বি, সেই কানেকশনটা মনে আছে তো, এটার সঙ্গে প্লাস আর দেখো এইগুলোর সঙ্গেও প্লাস, এইটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। বাকিটা সিরিজ, তুমি রিওস্ট্যাটকে আগে লাগাও, অ্যামিটারকে পরে লাগাও, কিছু যায় আসে না।
তাহলে এই সার্কিটটা হলো, এখান থেকে বেরিয়ে এটা ফ্লোটিং টার্মিনাল, এটাও ফ্লোটিং টার্মিনাল, গ্যালভানোমিটার দিয়ে জমা। তাহলে আমার কাছে দুটো সেল আছে, একটা হচ্ছে ই ড্যাশ, একটা হচ্ছে ই ডাবল ড্যাশ। ই ড্যাশের জন্য নাল লেন্থ হচ্ছে L1 আর ই ডাবল ড্যাশের জন্য নাল লেন্থ হচ্ছে L2। ই ড্যাশের জন্য নাল লেন্থ L1 আর ই ডাবল ড্যাশের জন্য নাল লেন্থ হচ্ছে L2। আমরা আগে যেটা করেছিলাম দেখো, ই প্রপোর্শনাল টু ই ড্যাশ আর, নিচে আর প্লাস আর ড্যাশ এল বাই এল, তার মানে ই প্রপোর্শনাল টু স্মল এল। তাহলে এখানে যখন আমরা ই ড্যাশ কে লাগালাম তখন আমরা এখানে নাল লেন্থ পেলাম L1, ই ওটাকে খুলে দিলাম, ই ডাবল ড্যাশ কে যখন লাগালাম তখন আমরা নাল লেন্থ L2। তাহলে যেহেতু এরা প্রপোর্শনাল, ই প্রপোর্শনাল টু স্মল এল, ই ড্যাশ বাই ই ডাবল ড্যাশ ইকুয়াল টু L1 বাই L2, অর্থাৎ এই দুটো ইএমএফ এর কম্পারিজন। এটাই আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসে কিন্তু আছে। এবার হচ্ছে ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে একটা কোষের আভ্যন্তরীণ রোধ। দেখো সেই সার্কিটটা একই রকম আছে, এখানে একটা সেল আছে, তো প্রথমে আমরা এই রোধটাকে লাগাবো না, প্রথমে সেল দেব। তো সেল নিয়ে আমরা কি করব না, সেল নিয়ে আমরা তার নাল লেন্থ বের করব। কত বের করব? L1। এবার একটা আর রেজিস্ট্যান্স কে আমরা সেলের অ্যাক্রসে লাগিয়ে দিলাম। যেই মুহূর্তে আর রেজিস্ট্যান্স কে সেলের অ্যাক্রসে লাগিয়ে দিলাম, এই ই কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল ই উইল নেভার বি ই, এটা ভি এর থেকে ই এর থেকে কম হয়ে যাবে, তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স এসে যাবে, কারণ এই সার্কিটের মধ্যে তখন কারেন্টের প্রবাহ শুরু হয়ে যাবে। তার মানে তখন এই কোষের দুই প্রান্তে তড়িৎচালক বল কি হবে? তড়িৎচালক বল তো আর ই থাকবে না, তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আর আই, তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আর, আই এর জায়গায় আমরা কি বসাবো? ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্মল আর, এটা ক্যাপিটাল আর আর এর আভ্যন্তরীণ স্মল আর, তাহলে ই প্লাস আর, তাহলে ই কমন নি 1 মাইনাস স্মল আর, নিচে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটাকে হিসাব করলে আসছে ই ইকুয়াল টু ক্যাপিটাল আর, নিচে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ফর এই টার্মিনাল পোটেনশিয়ালের জন্য নাল লেন্থ হচ্ছে L2, তার মানে ই শুধু ই এর জন্য নাল লেন্থ L1 আর এটার জন্য নাল লেন্থ হচ্ছে L2। তাহলে ভি বাই ই L2 বাই L1, এবার এখানে ভ্যালু পুটিং করলে আমরা যেটা পাবো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর L1 বাই L2 মাইনাস 1। তার মানে এই জিনিসটাও কিন্তু আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সও কিন্তু আমরা পোটেনশিওমিটার দিয়ে করতে পারি। পোটেনশিওমিটারে সেন্সিটিভিটি কি করে বাড়ানো যায়? পোটেনশিওমিটারে সেন্সিটিভিটি বাড়ানো যায় যদি তুমি তারের দৈর্ঘ্য বাড়িয়ে দাও, তাহলে সেন্সিটিভিটি বাড়ানো যাবে। রিডিউসিং দ্য কারেন্ট ইন দ্য পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার বর্তনীর তড়িৎ প্রবাহ হ্রাস করে করা যাবে। এবার তোমাদের একটা প্রশ্ন করি, পোটেনশিওমিটার তোমরা দেখো যে পোটেনশিওমিটার একটা কত বড় সার্কিট, এত বড় একটা সার্কিট, মানে একটা টেবিল জুড়ে থাকবে। তো পোটেনশিওমিটার ব্যবহার করে আমরা ইএমএফ বা ভোল্টেজ মাপছি। তা আমরা ভোল্টমিটার কেন ব্যবহার করছি না? কারণ ভোল্টমিটার একটা ডেড বিট ভোল্টমিটার একটা ছোট্ট জায়গা নেয়, এ তো এত বড় জায়গা নেয়। কতটা বড় জায়গা নেয়? একটা গোটা টেবিল জায়গা নেয়। অ্যাকচুয়ালি এর নিয়মটা হচ্ছে, যদি আমি কারোর অ্যাক্রসে ভোল্টেজ মাপতে যাই, তাহলে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স থিওরিটিক্যালি অসীম, তাত্ত্বিকভাবে অসীম, কিন্তু অসীম বলে তো কোনো রাশি হয় না, তার তো একটা ভ্যালু আছে, 900 হোক, 990 হোক, 1000 হোক, যাই হোক, তার মধ্যে একটা স্মল কারেন্ট যাবে। তার মানে আর এর মধ্যে দিয়ে যাবে কারেন্টের পরিমাণটা, যে কারেন্টটা যাওয়া উচিত তার থেকে কম কারেন্ট যাবে। তার মানে যে পোটেনশিয়ালটা ও মাপছে, মনে করো আর এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে হয়তো 1.89, তাহলে বাকি কারেন্টটা তো হচ্ছে ভোল্টমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আর এর অ্যাক্রসে আরটা মনে করো 5, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2, তাহলে ভোল্টেজ হওয়ার কথা ছিল 10, কিন্তু এখন ভোল্টেজ হচ্ছে কত? 5 ইন্টু 1.89, সেটা কখনোই 10 ভোল্টের সমান নয়। অর্থাৎ ভোল্টমিটার বর্তনী থেকে কারেন্ট গ্রহণ করে, কিন্তু এই যে মেথডে আমরা কাজ করলাম, এখানে এই যে মাপ, মানে যার ইএমএফ বা পোটেনশিয়াল আমরা মাপছি, সে কিন্তু মেইন সার্কিট থেকে কোনো কারেন্টকে ড্র করছে না, মানে কোনো কারেন্টকে নিচ্ছে না, তড়িৎ প্রবাহের কোনো আদান প্রদান হচ্ছে না। অর্থাৎ পোটেনশিওমিটার রিডিং ইজ মোর সেন্সিটিভ দ্যান দ্য ভোল্টমিটার রিডিং। Potentiometer reading is more sensitive than the voltmeter reading.
এখানে একটা সমস্যা আছে, তিনটে রোধ 1 2 3 ওহম আর জয়েন্ট ইন সিরিজ ইন এ সেল। একটা তিনটে রোধ সিরিজে জয়েন করা আছে একটা 3 ভোল্টের সঙ্গে। জানতে চাওয়া হয়েছে এখানে একটা নতুন সেল লাগানো হয়েছে, 2 ওহমের অ্যাক্রসে একটা নতুন সেল লাগানো হয়েছে, কিন্তু 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্টের চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে বলছে এই সেলটার ইএমএফ কত, এই সেলটার তড়িৎচালক বল কত। দেখো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য বলছে 3 রেজিস্ট্যান্স 1 2 3 ওহম আর জয়েন্ট ইন সিরিজ উইথ এ সেল of EMF 3 volt. Now the terminals of another cell is connected across a new 2 ohm. The current will not change. Another cell is connected across এটা 2 ohm হবে, 2 ohm, এই যে 2 ohm এর across এ লাগানো হয়েছে, তাহলে EMF of the new cell এর EMF কত হবে। দেখো এখানে আমরা কি করলাম না, ইনিশিয়ালি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 ওহম আমরা বের করে নিই, এখানে কারেন্ট বের করে নিই আগে, কারেন্ট ইএমএফ আর তিনটে রেজিস্ট্যান্স 1 2 3 মানে 6, 3/6, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে 2 × 3/6 মানে 1 ভোল্ট। এবার এই সেলটা লাগিয়েছি, সেলটা লাগানোর ফলে এই 2 ওহমের অ্যাক্রসে কোনো কারেন্টের চেঞ্জ হচ্ছে না, তাহলে ডেফিনেটলি এই যে সেলের ইএমএফ আর এর পোটেনশিয়াল ডিফারেন্স সমান, তাহলে তা সেই জন্যই এদের দুজনের মধ্যে কোনো কারেন্টের এক্সচেঞ্জ হচ্ছে না। 2 ওহম আর এই সেল এদের মধ্যে কোনো কারেন্টের এক্সচেঞ্জ হচ্ছে না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 ওহম আর ইএমএফ অফ দিস সেল আর ইকুয়াল। তাহলে যদি এটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ইএমএফ আর এর পোটেনশিয়াল ডিফারেন্স সমান, তাহলে so as the current is not changing, so EMF of the new cell equal to 1 volt. সব সময় মনে রাখবে যখনই সেল লাগানোর পরেও কারেন্টের এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স এই সেলের EMF এর সমান। পোটেনশিওমিটার দিয়ে একটা সমস্যা ধরি। In a potentiometer for a cell, null length is 520 centimeter. When a resistance of 5 ohm is shunted across the cell, the null length becomes 400 centimeter, the internal resistance of the cell. দেখো প্রথমে আমরা বলতে পারি E proportional to L1, যখন শুধুমাত্র সেল আছে তাহলে E proportional to 520 520 বলে দিয়েছে। পরে যখন একটা রেজিস্ট্যান্স লাগানো হলো তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি E ক্যাপিটাল R প্লাস স্মল r proportional to 400। এবার এই দুটোকে আমরা জাস্ট ভাগ করলে প্রপোর্শনাল সাইন উঠে যাবে, উঠে গেলে দেখো এখান থেকে ই কেটে যাচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর বাই আর ইকুয়াল টু 520/400, 4 দিয়ে কাটলে 4 × 13 52, 4 × 10 40, সলভ করলে আসছে 1.5। এই গেল তড়িৎ প্রবাহের 2 নম্বর ক্লাস। তো তড়িৎ প্রবাহ মোটামুটি আমাদের একটা গোটানো হয়েছে, আর একটা ক্লাস তড়িৎ প্রবাহের আমি করাবো। তো তোমাদের যদি তোমরা যেমন আগের ক্লাসগুলোতে বলেছি তোমরা ভিডিওটাকে পজ করে খাতায় লিখে নেবে, আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে মেসেজ সেকশনে লিখবে। আর যদি তোমরা চাও যে কারেন্ট ইলেকট্রিসিটির নিউমেরিক্যালস এর উপর কোনো ক্লাস লাগে যদি তোমাদের, সেটাও তোমরা মেসেজ সেকশনে লিখবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাইকে।